রাতে আপনারা বেস্ট 11 এর ভিডিওটা দেখেছেন যে আমার কাছে ব্যক্তিগতভাবে বেস্ট 11টা কেমন মনে হয় বা কাদের কাদের থাকা উচিত সেই ব্যাপারটা নিয়ে আমি অ্যানালাইসিস করেছি। আমি বলেছি যে তানভীর ইসলামের থাকা উচিত রিশাদ হোসেনের জায়গায়, কারণটা হচ্ছে অস্ট্রেলিয়া টিমের ব্যাটারদের যে দুর্বলতার জায়গা আছে লেফট আর্ম অর্থোডক্স স্পিনার এগেইনস্টে তারা দুর্বল, এবং সেটা যে কোনো কন্ডিশনে কিন্তু বাংলাদেশ সেই ফায়দাটা নিতে পারে। বিশেষ করে বাংলাদেশের মূল স্ট্রেংথের জায়গাটা যেহেতু পেস বোলিং, তবে পেস বোলিংকে কমপ্লিমেন্ট করার জন্য তো কোয়ালিটি স্পিনটাও প্রয়োজন, এবং সেই জায়গাটাতে তানভীর ইসলামকে আমি প্রেফার করেছি। এবং সেই সঙ্গে ওপেনিং কম্বিনেশন আমি সৌম্য সরকারকে চাই তানজিদ তামিমের সঙ্গে, আর বাদ বাকি যা আছে সবকিছু তো নর্মাল, আমরা প্রত্যেকেই জানি। এবারে একটু এই সিরিজের একটা টেকনিক্যাল অ্যানালাইসিসের জায়গা যদি আমি আমার দৃষ্টিকোণ থেকে বলতে চাই, তাহলে আমার কাছে মনে হয় কন্ডিশনটা যেমন থাকুক না কেন, স্পিনিং কন্ডিশন হলে তো অস্ট্রেলিয়ার এই টিমটা আসলে এখানে ভালো খেলার কথা না বা পাত্তা পাওয়ার কথা না, বাট আমি এক্সপেক্ট করছি যে প্রপার ক্রিকেটিং কন্ডিশনটা হবে বা সাদা বলের ক্রিকেটের জন্য স্পোর্টিং কন্ডিশন হবে। স্পোর্টিং কন্ডিশন হলেও অস্ট্রেলিয়ার এই টিমের চাইতে আমি বাংলাদেশ টিমকে আপার হ্যান্ডে রাখবো, অর্থাৎ বাংলাদেশ টিমকে আমি এগিয়ে রাখবো। কারণটা হচ্ছে বাংলাদেশের এই টিমে যদি স্পোর্টিং কন্ডিশনে খেলা হয়, প্রথমত স্পোর্টিং কন্ডিশনে বাংলাদেশ টিমের প্লেয়াররা ব্যাটিংটা বেটার করে রাদার দ্যান স্পিনিং কন্ডিশন। স্পিনিং কন্ডিশনে খুব মিডিওকার স্পিনারদের এগেইনস্টে বাংলাদেশের ব্যাটাররা উইকেট হারিয়ে ফেলে। সো ব্যাটিং এর জায়গাটাতে একটা অ্যাডভান্টেজ আছে, এবং সেই সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গা বাংলাদেশের পেস বোলিং। নাহিদ রানা বলি, তাসকিন আহমেদ বলি, তারা দুজনেই আসলে স্পোর্টিং কন্ডিশনে যদি খেলা হয় সেই জায়গাটা অনেক বেশি মাত্রায় ফায়দা নিতে পারবেন। বিশেষ করে আপনার দলে যখন নাহিদ রানার মতো একজন ক্রিকেটার আছেন যিনি 140 কিলোমিটার প্রতি ঘন্টার উপরে কনসিস্টেন্ট পেসে বোলিং করে যেতে পারেন, এই অ্যাডভান্টেজটা তো অবশ্যই বাংলাদেশ পাবে, এবং সেটা স্পোর্টিং কন্ডিশন বা প্রপার ক্রিকেটিং কন্ডিশন। আমি বলবো যে নেথান এলিস কিংবা অন্যান্য যারা পেস বোলার আছেন অস্ট্রেলিয়ার, তার চাইতে বেশি টাফ টাইম নাহিদ রানা দেবেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের। এবং অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান যারা আছেন, আমি যেহেতু মিচেল মার্শ বা ট্রাভিস হেড সেই জায়গাটায় নাই, থাকলেও আমি বলতাম যে বাংলাদেশ সেখানে আপার হ্যান্ডে থাকতে পারতো, বাট যেহেতু তারা নাই, সো আমি বাংলাদেশকে আপার হ্যান্ডে রাখতে চাইবো। এখন প্রথমত আমি একটু আলোচনা করতে চাই অস্ট্রেলিয়ান ব্যাটার যারা আছেন তাদের দুর্বলতার জায়গা নিয়ে। প্রথমত একটা বিষয় বলতে হবে, সেটা হচ্ছে আসলে অস্ট্রেলিয়া কোন কম্বিনেশনে ব্যাটিং অর্ডার সেট করবে সেটা তো আমরা বলতে পারছি না। আমরা পাকিস্তানের সঙ্গে সিরিজে দেখলাম যে অ্যালেক্স ক্যারি কয়েকটা ম্যাচে ওপেনিং ব্যাটিং করেছেন, আবার সেই জায়গাটা পরিবর্তন করা হয়েছে। সো আমি যদি একদম বেসিক সেটআপে চাই, জশ ইংলিশ থেকে যদি শুরু করি, জশ ইংলিশের ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে ডাউন দ্য লেগ সাইড যে বলগুলো করা হচ্ছে কিংবা যে বলগুলো আসলে তার ব্লাইন্ড জোনে দেওয়া হচ্ছে, জশ ইংলিশ পুল শট বা হুক শট করতে গিয়ে স্কোয়ার অফ দ্য উইকেট, সেটা ইন ফ্রন্ট অফ দ্য স্কোয়ার কিংবা বিহাইন্ড দ্য স্কোয়ার, লেগ সাইডে, ফাইন লেগ, স্কোয়ার লেগ, মিড উইকেট, এই সমস্ত অঞ্চলে কিন্তু তিনি ক্যাচ দিয়ে এসেছেন, বা এই সমস্ত অঞ্চলে তাকে দেখা গেছে অনেক বেশি মাত্রায় উইকেট দেওয়ার জন্য। ইভেন টি-20 ওয়ার্ল্ড কাপে আমার মনে আছে ব্লেসিং মুজারাবানি কিংবা দুশমন চামিরা তাকে এই জোনের বলে আউট করেছেন। চামিরা তো একটা কাজ করছিলেন যে তাকে অ্যারাউন্ড দ্য উইকেট বোলিং করা শুরু করছিলেন, যেটা ভেরি মাচ আনইউজুয়াল ফর আ রাইট হ্যান্ডেড পেস বোলার, যে জশ ইংলিশের মতো ব্যাটারকে অ্যারাউন্ড দ্য উইকেট বোলিং করবেন, বাট ওই অ্যাঙ্গেলটা নেওয়ার চেষ্টা করছিলেন। সো আমার কাছে মনে হচ্ছে ইনিশিয়ালি জশ ইংলিশের এগেইনস্টে মোস্তাফিজুর রহমান একটা প্রাধান্য বিস্তার করতে পারেন, যেহেতু তার অ্যাঙ্গেলটা ওই জায়গা থেকে পারফেক্ট, ওই জায়গা থেকে ওই পারফেক্ট অ্যাঙ্গেলটায় হয়তো বা মোস্তাফিজুর রহমান জশ ইংলিশের ক্ষেত্রে একটা প্রাধান্য বিস্তার করতে পারেন। সেই সঙ্গে আমি যদি বলি যে জশ ইংলিশের ক্ষেত্রে আরো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে লেফট আর্ম অর্থোডক্স স্পিনাররা। তানভীর ইসলাম যদি খেলেন সেক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করতে পারেন। আপনি গ্রাফিক্সে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তার পরিসংখ্যানের জায়গাটা, যে এগেইনস্ট লেফট আর্ম অর্থোডক্স স্পিনার 17 ইনিংসে 7 বার আউট হয়েছেন, 23.4 তার এভারেজ, এবং স্ট্রাইক রেট 89। এবং যেহেতু ব্যাকফুটের উপর ওয়েটটা অনেক বেশি রাখেন, সো লেফট আর্ম অর্থোডক্স স্পিনারও তাকে অনেক বেশি মাত্রায় টাফ টাইম দিতে পারেন, সেটা হতে পারে। যেহেতু বলছিলাম যে লেফট আর্ম অর্থোডক্স স্পিনার থাকলে পরে হয় সেই অ্যাডভান্টেজটা নিতে পারে। মার্নাস লাবুশেনের দিকে যে মার্নাস লাবুশেন 4 নম্বর স্টাম্পের বলে খুবই দুর্বল, তাসকিন এবং নাহিদ রানা সেক্ষেত্রে তার এগেইনস্টে প্রভাব বিস্তার করবেন, নাহিদ রানা প্রভাব বিস্তার করবেন বলে আমার কাছে বেশি মনে হয়। তাসকিনও যা আছেন অ্যাওয়ে গোয়িং বল যদি করেন, তাসকিন আহমেদ তাকে ড্রাইভার বল যদি দেন যেটা একটু পেছনের লেন্থে, আমার কাছে মনে হয় যে মার্নাস লাবুশেন খুব বেশি প্রাধান্য বিস্তার করতে পারার কথা না বাংলাদেশের এগেইনস্টে। বিশেষ করে আবারও বলছি যে পেসটা যেহেতু আছে, তাসকিনেরও মুভমেন্ট আছে এবং নাহিদ রানার পেসটা আছে, সেই র পেসটা সবসময় আসলে খুব ডেঞ্জারাস হয়ে যায়। লেফট আর্ম অর্থোডক্স স্পিনার এগেইনস্টে মার্নাস লাবুশেনও দুর্বল, এবং তিনিও ব্যাকফুটে ওয়েট অনেক বেশি মাত্রায় রাখার কারণে তাদের এগেইনস্টে আউট হন। 39 ইনিংসে এখন পর্যন্ত 17 বার লেফট আর্ম অর্থোডক্স স্পিনারদের বলে তিনি আউট হয়েছেন। সো তাদের এগেইনস্টে লাবুশেনের এক ধরনের দুর্বলতার জায়গাটা আছে, এবং সেই দুর্বলতার জায়গাটা বাংলাদেশ টিম হোপসো তারা হয়তো বা ফায়দাটা নিতে চাইবে। কুপার কনলির ক্ষেত্রে যদি আমি বলি, কুপার কনলির ক্ষেত্রে পেস একটা অনেক বড় ফ্যাক্টর, এবং সেই পেসটা আমার কাছে যেটা মনে হয় যে গায়ে বল করা, মানে রেঞ্জে তার বডি লাইন বরাবর বল করা, এবং সে বডি লাইন বরাবর বলটা করলে
তার ডিসিভড হওয়ার একটা পসিবিলিটি থাকে, কারণ অনেক বাইরে থেকে তিনি আসলে তার ব্যাট সুইংটাকে নিয়ে আসেন। আপনি যদি তার ব্যাট সুইংটা একটু লক্ষ্য করে দেখেন, অনেক বাইরে থেকে তার ব্যাট সুইংটা নিয়ে আসেন, বডির অনেক বাইরে থেকে। সো ভেতরের দিকে বল করাটা তার জন্য অনেক বেশি মাত্রায় বেনিফিশিয়াল। আমরা তাকে সাম্প্রতিক সময় বেশ ভালো পারফর্ম করতে দেখছি, বাট আমার মনে হয় যে নাহিদ রানা কিংবা তাসকিন আহমেদ তার এগেইনস্টে একটা অনেক বড় প্রভাব বিস্তার করতে পারেন, বিশেষ করে তাদের সেই ক্যাপাবিলিটির জায়গাটা রয়েছে। আপনি যদি চিন্তা করে দেখেন, আমরা তার পরবর্তী সময়ে ক্যামেরুন গ্রিনকে নিয়ে আলাদা করে কথা বলতে চাই। ক্যামেরুন গ্রিন যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে লেফট আর্ম অর্থোডক্স স্পিনারদের এগেইনস্টে সবচাইতে বেশি দুর্বল। আপনি তার পরিসংখ্যানটা থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এবং যদি আউট হওয়ার ধরনগুলো লক্ষ্য করে দেখেন তাহলে ক্যামেরুন গ্রিনের যেহেতু ব্যাকলিফটটা ওইরকম ভাবে থাকে না, বল টার্ন অ্যাওয়ে করলে বা একটু কাছাকাছি, বডির একটু কাছাকাছি অঞ্চল থেকে ব্যাকলিফটটা তিনি ডাউন সুইংটা আনেন। সো একটু বাইরের দিকে বেরিয়ে যাওয়া বলগুলোর এগেইনস্টে ক্যামেরুন গ্রিনকে ডিসিভড হতে দেখা যায়, বা ক্যামেরুন গ্রিন ওই ধরনের বলগুলোর এগেইনস্টে দেখা যায় যে তার এক ধরনের দুর্বলতার জায়গা আছে, এবং যেটা আমরা বেশ কিছু ওকেশনে দেখেছি। অ্যালেক্স ক্যারিকে নিয়ে যদি আলাদা করে কথা বলি, অ্যালেক্স ক্যারির ক্ষেত্রে রাউন্ড দ্য উইকেট অ্যাঙ্গেলটা অনেক ইম্পর্টেন্ট, রাউন্ড দ্য উইকেট অ্যাঙ্গেলটা অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট। ম্যাক্সিমাম বোলাররা অ্যালেক্স ক্যারির এগেইনস্টে রাউন্ড দ্য উইকেট অ্যাঙ্গেলটা ব্যবহার করেন, যেটা অনেক বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ হতে পারে। মেবি এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে, রাউন্ড দ্য উইকেট। এবং ভেতরে ঢোকানো বলগুলো এফেক্টিভ হয় যেহেতু, সেটা রুম থাকুক বা রুম না থাকুক, যেহেতু অ্যালেক্স ক্যারি যেটা দেখা যায় যে ব্যাট বডির একটু বাইরে থেকে আনেন, সো যে বলগুলো ইনকামিং ওই বলগুলোর এগেইনস্টে তার ডিসিভড হওয়ার একটা প্রবণতার জায়গা আছে, এবং সেটা আমরা বেশ কিছু সময় বেশ কিছুবার দেখতে পেয়েছি, বা যেটা আমরা দেখি সত্যি কথা বলতে। এবারে আমি যদি আরো একজন ব্যাটসম্যানকে নিয়ে কথা বলি, ম্যাট রেনশোর ক্ষেত্রে যে বিষয়টা আমার কাছে মনে হয় যে ম্যাট রেনশো বডির খুব ক্লোজ থেকে তার ব্যাটের ডাউন সুইংটা আনেন, হ্যাঁ, বল মুভমেন্ট করালে পরে ভেতরে ঢোকা বলে তিনি ডিসিভড হন, সেটা খুব স্বাভাবিক। কিন্তু যদি স্পোর্টিং কন্ডিশনে খেলা হয়, স্পোর্টিং কন্ডিশনে আপনি দেখবেন, আমি মিচেল স্টার্কের একটা বল যদি আপনাদেরকে দেখে অ্যাওয়ে গোয়িং বলে তাকে ডিসিভ করেছেন, এবং আমার কাছে মনে হয় যেহেতু যে সমস্ত ব্যাটসম্যানদের ডাউন সুইংটা একদম বডির খুব ক্লোজ থেকে আসে, বল বাইরে বের করা বলের এগেইনস্টে তারা একটু ভালনারেবল থাকেন, এবং উইকেট করিডোর থেকে বল বাইরে বের করা এই ধরনের বলগুলোর এগেইনস্টে তিনি ভালনারেবল হবেন অনেকাংশে। আমি ম্যাট রেনশোর কথা যদি বলি, ট্রাভিস হেডের মতো, ট্রাভিস হেড যেমন উইকেট করিডোর থেকে বল বাইরে বের করার যে বলগুলো আছে সেগুলোর এগেইনস্টে ভালনারেবল থাকেন, আমার মনে হয় যে ম্যাট রেনশো সেরকম। আদারওয়াইজ ম্যাট রেনশোর ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় স্পিনের এগেইনস্টে, যেহেতু ম্যাট রেনশো কোন টাইমে ব্যাটিং করবেন আমরা আসলে জানি না, স্পিনের এগেইনস্টে তার একটা ভালনারেবিলিটির জায়গা আছে। বাট যদি পেস বোলার বোলিং করে, আমার কাছে মনে হয় মুভমেন্টটা খুব বড় কি হবে, পেস তো সবসময় একটা অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, বাট তারপরও বল বাইরে বের করে নিয়ে যাওয়াটা সেটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে। নাহিদ আছেন, তাসকিন আছেন, আমার কাছে মনে হয় যে দে উইল বি very vital, এবং তাসকিন আহমেদের রিভার্স সুইং নাওয়াডেজ ইট হ্যাজ বিন ভেরি মাচ এফেক্টিভ। তাসকিন বেশ ভালো রিভার্স সুইং করতে পারেন, বলটা যখন পুরনো হয়ে যাচ্ছে, 33 ওভারের পর থেকে একটা সিঙ্গেল বলে খেলা হচ্ছে, তাসকিনের রিভার্স সুইং উইল বি বেনিফিশিয়াল ফর বাংলাদেশ, দ্যাট ইজ হোয়াট আই বিলিভ। এবং সর্বশেষ এই সিরিজটাতে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের আপার হ্যান্ডে থাকার কথা, স্পিনিং কন্ডিশনে খেলা হলো তো বাংলাদেশের আপার হ্যান্ডে এমনিই থাকবে, তখন স্পিনার খেলাবে বাংলাদেশ বেশি করে। বাট হোয়াট আই রিয়েলি বিলিভ যে যদি স্পোর্টিং কন্ডিশনে খেলা হয় সেখানেও বাংলাদেশ আপার হ্যান্ডে থাকবে বলে আমার কাছে মনে হয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য